প্রায় একদম পুরো সবই বলতে কি 100%ই কমন এসছে, ঠিক আছে। কারো কারো মনে হচ্ছে যে 5 মার্কসের ঠিকঠাক পাওনি, তো অনেকে সাজেশনটা দেখে যায়নি বলে তারাই পায়নি। বাকি যারা আমার সাজেশনটা দেখে গেছে সবাই কিন্তু সাজেশন মানে কমনই এসছে। তো আগামীকাল যেটা এক্সাম হবে সেটা হবে কি তোমাদের MC10, ঠিক আছে। আর একটাই পরীক্ষা রয়েছে, তার মধ্যে কিছুদিন গ্যাপও রয়েছে। তো কিছুদিন গ্যাপও রয়েছে, এর পরের দিন যেটা এক্সাম হবে দেখো MC10 হয়ে যাবে, তারপর কয়েকদিন গ্যাপ থাকবে, 1 2 দিন দিয়ে তারপরে মেবি 17 তারিখ থেকে তোমাদের 11-এর এক্সাম হবে। তো 11-এও সাজেশন দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। তো এটা যে সাজেশনটা পুরো হিস্ট্রি মেজরের জন্য, সেমিস্টার 5, ঠিক আছে। যারা শুধুমাত্র সেমিস্টার 5-এ রয়েছে তাদের জন্য এই সাজেশনটা, সেমিস্টার 3-র জন্য কিন্তু নয়। অনেকেও বলছে দাদা কিসের সাজেশন, তো সেমিস্টার 5-এর কিন্তু সাজেশন, যা পুরোপুরি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যারা রয়েছে, যতগুলো কলেজ রয়েছে সব কলেজেরই জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আর যে টাইটেল অফ দ্য কোর্স যে রয়েছে, আমাদের পেপারটার যে নাম রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1885 থেকে 1947। আগের দিন যেটা দিলে তোমরা 1885 পর্যন্তই কিন্তু ছিল। এবারে যেটা পুরোটাই পড়তে হবে সেটা 1885 থেকে 1947। যতগুলো দিব 100%ই কমন আসবে, ঠিক আছে। সবগুলোই শুধু ভালো করে দেখে যাবে। একটা জিনিস বারবার বলি তোমাদেরকে, যে 6 মাসের জন্য একটা সেমিস্টার হয়, আর একদিন আগে পড়েই তো সবকিছু পাওয়া যায় না। তবে আমি সবার জন্য সাজেশনটা নিয়ে আসি, বিশেষ করে যারা অনেকেও রয়েছে যে সিলেবাস পুরো কমপ্লিট করে নেই, শুধু দেখতে চাই যে কোনগুলো কোশ্চেন বেশি ইম্পর্ট্যান্ট আর কোনগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, দেখে যাব। আর বাকি যারা শুধু পাস করতে চায় তাদের জন্য কি দুটো 10 মার্কসে একটা 5 মার্ক, একটা 10 মার্কসের কমন পেলেই হলো। আর চারটে, সরি, ছটা যেখানে লিখতে হয় 5 মার্কসের, ছটা দেওয়া থাকে, চারটা যেখানে লিখতে হয়, তো যদি দুটো পেয়ে যায় তাও কিন্তু তারা ওভারঅল পাস করে যায়। কেন? কারণ 10 মার্কসের MCQ থাকে, এই MCQটাই ভাইটাল। এই MCQ যারা 10-এ 10 পায় তাদের জন্য কিন্তু অটোমেটিকলি মার্কটা অনেকটা ইনক্রিজ হয়ে যায়। আর যারা 10-এর মধ্যে 6 5 4 3 2 এরকম যারা পায় তারা কিন্তু হয় না। আর আমি এরকম বহুজনের কাছ থেকে শুনতে পাচ্ছি যে MCQ পরে করেছে বলে MCQ করার টাইম পাইনি। তোমরা এরকম কখনোই করবে না। সবচেয়ে প্রথমে MCQ করবে যে কটায়, ধরো যে তুমি ছটা পারছো, ছটা লিখে নিবে। আর প্রত্যেকটা, ধরো যে একের এর কোনো একটা অ্যান্সার হচ্ছে, ধরো যে জাতীয় কংগ্রেস অ্যান্সার হচ্ছে, পুরোটাই কিন্তু লিখবে, শুধুমাত্র লিখে বসিয়ে রাখবে না, নাহলে কিন্তু বা থাকতে পারে, থাকতে পারে অপশনে, তো লিখবে না, ঠিক আছে। শুধু পুরোটাই অ্যান্সারটাই লিখবে। তো এরকম প্রত্যেকটাই 10টা যতগুলো তুমি পারবে করে নিও, কারণ MCকিউ এমন একটা জায়গা যেখান থেকে টিচারদের মার্কস কাটার জায়গা মানে থাকে না। তুমি পুরোই নিজের যতটুকু মার্কস পাওয়ার সেটুকুই পাও। তার জন্য হচ্ছে, আর MCকিউ যদি পেতে চাও কম পড়ে, অর্থাৎ কি যারা পড়ানি ভালো করে জানো না, তাদেরকে সিলেবাস কিন্তু পুরোটাই বুঝতে হবে। সিলেবাস যদি তুমি পুরোটা বুঝে যাও তাহলে MCকিউ অটোমেটিক, সিলেবাস থেকে MCকিউ 4 থেকে 5টা, প্রত্যেকটা শিফট বলতে কি প্রত্যেকটা, MC8ও ছিল, MC9ও ছিল, MC10ও থাকবে। সিলেবাস থেকেই 4টা 5টা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। তো সিলেবাসটা প্রথমে আমরা বুঝবো, তারপরে আমরা সাজেশনের দিকে যাব। আর সিলেবাস যারা জানো তাদের জন্য কোনো প্রবলেম নেই। তো দেখো আরেকবার বুঝে নিতে পারো, তো আমাদের যে টাইটেল অফ দ্য কোর্স রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1885, যেখান থেকে আমাদের জাতীয় কংগ্রেসের শুরু, জানি আমরা অ্যালান অ্যাক্টোবিয়ান হিউম যে জাতীয় কংগ্রেসের যে আমাদের শুরু করলো 1885 থেকে, সেখান থেকে আমাদের একদম ভারত যে স্বাধীনতা অবধি, সেখান থেকে আমাদেরকে পড়তে হবে 1947 পর্যন্ত। অর্থাৎ কি তোমার ভারতের ইতিহাস 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1885 থেকে 1947 পর্যন্ত আমাদের পড়তে হবে। এটা দেখো পুরোটাই সেমিস্টার 5-এর জন্য। অবজেক্টিভ অফ দ্য কোর্স রয়েছে, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। বাকি দেখো আমাদের যে মডেল, 4টে মডেলে আমাদের ভাগ রয়েছে, একটা দুটো তিনটে, 4টে মডেলে ভাগ রয়েছে। প্রত্যেকটা মডেল থেকে পড়বো, যদি মানে বুঝবো আমরা সিলেবাসটা। যদিও হিস্ট্রিতে মডেল ওয়াইজ থাকে না, তোমরা 2 দিন এক্সাম দিয়ে দিয়েছো, বলার কোনো প্রয়োজনে মার্কস মানে প্যাটার্ন অফ দ্য মার্কসটা, তো 10 মার্কসের 4টে দেওয়া থাকে, দুটো করতে হয়। আর 5 মার্কসের দেওয়া থাকে 6টা, করতে হয় 4টে, যেটা বেসিক্যালি টিকা, ঠিক আছে। এখানে 20 মার্কস, আর এখানে হচ্ছে যে 20 মার্কস, আর 10 মার্কসের MCQ। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, এটা আমরা জানি। তো মডেল ওয়াইজ তাও আমরা বুঝবো সিলেবাসটা, তারপরে আমি বলে দেবো সিলেবাসের কোন কোন জায়গা থেকে MCQ গুলো ইম্পর্টেন্ট আর কোন জায়গা থেকে বড় কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তো প্রথম যে মডেল, সেই মডেলটার যে নামটা সাবটাইটেল যে রয়েছে ন্যাশনালিজম, অর্থাৎ কি ন্যাশনালিজম মানে আমরা সবাই জানি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বলতে এখানে আমাদেরকে পড়তে হবে বিগিনিং অফ ইন্ডিয়া ন্যাশনালিজম অ্যান্ড ইটস হিস্টোগ্রাফি, অর্থাৎ ভারতের যে সূচনা, জাতীয়তাবাদ, ইতিহাস রচনা, এগুলো আমাদেরকে জানতে হবে। 2 নম্বরে দেখো কি রয়েছে, দ্য রাইজ অফ
মিডল ক্লাস অ্যান্ড দ্য গ্রোথ অফ আর্লি পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস। দেখো অনেকেও সিলেবাসটাকে তোমরা স্কিপ করে দিচ্ছ, শুধু সাজেশন দেখছো, এরকম কিন্তু করো না। এমসিকিউ যদি পেতে চাও 10-এ 10, তাহলে অবশ্যই সিলেবাসটাকে ভালো করে রিড করা প্রয়োজন। মানে সিলেবাস থেকে অনেক কিছু থাকে, যেরকম নর্মাল দেখো যে নর্মাল এখানে আমি একটা কথা বলছি। উম, তোমার ধরো যে আইএনএ অ্যান্ড সুভাষচন্দ্র বোস, এবার আইএনএ কে গঠন করেছে? সুভাষচন্দ্র বোস, এটাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, অনেকগুলোই রয়েছে প্রশ্ন যেখান এখান থেকেই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, ক্রিপস মিশন কবে গঠিত হয়? 1942, এটা খুবই ইম্পর্টেন্ট, স্যার ক্রিস্টোফার ক্রিস্ট করেছিল। ওয়াবেল প্ল্যানটাও দেখে যাবে তোমরা, আমি পুরোটাই আমি বুঝিয়ে দিচ্ছি। তো সিলেবাসটা অবশ্যই বুঝো, তারপরে স্কিপ করবে নাহলে ভিডিওটাকে। ঠিক আছে, স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখো, সিলেবাসটা দেখো। দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস অ্যান্ড দ্য গ্রোথ অফ আর্লি পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর যে উত্থান আর প্রাথমিক রাজনৈতিক সংগঠনের যে বৃদ্ধি, এটা সম্পর্কে রয়েছে। 3 নম্বরে দেখো দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, খুবই ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়? এগুলো পুরোটাই কিন্তু দেখে যাবে এমসিকিউর জন্য, তারপরে কিন্তু পারবে। জাতীয় কংগ্রেসে কে প্রতিষ্ঠা করেছে, কত সালে প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটা কতগুলো অধিবেশন হয়েছে, কোন প্রথম অধিবেশন কোথায় হয়েছে, তা পুরোটাই কিন্তু কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি, লাহোর অধিবেশনে যে রয়েছে পূর্ণ স্বরাজের দাবি কোন অধিবেশনে করা হয়, এগুলো থেকেই কিন্তু এমসিকিউ থাকবে এখানে। ঠিক আছে, দ্য মডারেটস অফ অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট রয়েছে, দ্য প্রবলেম রয়েছে, অফ বেঙ্গল রয়েছে, স্বদেশী মুভমেন্ট রয়েছে, বয়কট মুভমেন্ট রয়েছে, আর কংগ্রেস অফ স্প্লিট রয়েছে। ঠিক আছে, দুটো দলে যে ভাগ হলো কংগ্রেস, একটা নরমপন্থী একটা চরমপন্থী, সেগুলো পুরোটাই জানতে হবে। এবারে নরমপন্থী নেতাগুলোর নাম কি কি, চরমপন্থী নেতাগুলোর নাম কি, এখান থেকে এমসিকিউ আসার চান্স রয়েছে। 4 নম্বরে দেখো দ্য মল্লেমিন্ট রিফর্ম রয়েছে, যেটা আমাদের 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। মল্লেমিন্ট সেপারেট ইলেকটোরেট রয়েছে, ট্রেন মুসলিম পলিটিক্স রয়েছে, আলিগড় মুভমেন্ট রয়েছে, অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ মুসলিম লীগ রয়েছে, যেটা মুসলিম লীগটাও 5 মার্কসের জন্য। তো এগুলো জিনিসগুলো রয়েছে। তারপরে যদি দেখি আমরা মডেল টুতে দেখো আইডিয়াজ অ্যান্ড মুভমেন্ট রয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে ধারণা এবং আন্দোলন যে রয়েছে কত থেকে কত, 1919 থেকে 1947। এখানে কি রয়েছে? 1919 থেকে আমরা জানি যে গান্ধীর যতগুলো রয়েছে সত্যাগ্রহ, চম্পারণ থেকে শুরু করে খেদা থেকে শুরু করে যতগুলো রয়েছে ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত, প্রত্যেকটাই কিন্তু জেনে যাব, সিরিজ ওয়াইজ আমরা জেনে যাবো কোনটা প্রথম করেছে, কোনটা দ্বিতীয় করেছে, কোনটা তৃতীয় করেছে, কোনটা চারটা, সবগুলোই কিন্তু আমরা দেখে যাব। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা এমসিকিউ পারবো বিশেষ করে, বাকি বড় কোশ্চেন তো 100%ই কমন পাবে, এমসিকিউর জন্য বলছি। দেখো 2 নম্বরে কি রয়েছে? রাইজ অফ গান্ধী অ্যান্ড দ্য এমার্জেন্স অফ মাস পলিটিক্স রয়েছে, গান্ধিয়ান আইডিওলজি অ্যান্ড মুভমেন্ট রয়েছে। ওটা কি গান্ধীর যে উত্থান আর গান্ধীর গণরাজনীতির যে উত্থান, এটা পড়তে হবে। গান্ধীবাদী আদর্শ আন্দোলন পড়তে হবে। কি কি রয়েছে? রাওলাট রয়েছে, সত্যাগ্রহ রয়েছে, খিলাফত রয়েছে, তারপরে নন কোঅপারেশন রয়েছে, অর্থাৎ কি তোমার অসহযোগ যে অভিযান, এগুলো সবগুলো পড়তে হবে। সিভিল ডিসঅবিডিয়েন্স রয়েছে তোমার, তো অর্থাৎ কি আইন অমান্য আন্দোলন, তারপরে কোয়াইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন, রোল অফ সোশ্যাল গ্রুপ অ্যান্ড ক্লাসেস, আইডিওলজিক্যাল ট্রেন্ডস অফ দ্য কংগ্রেস, অর্থাৎ কি তোমার জাতীয় কংগ্রেসের যে আদর্শগত যে প্রবণতা, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো 2 নম্বরে যদি দেখি মডেল 2 এর, এখানে কি রয়েছে? রেভলিউশনারি গুলো রয়েছে, রেভলিউশনারি ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, অ্যাবাউট লেফট মুভমেন্ট রয়েছে, তোমার প্লেজেন্ট ওয়ার্কার মোবিলাইজেশন রয়েছে, তারপরে তোমার হচ্ছে স্টেট পিপলস মুভমেন্ট গুলো রয়েছে, অর্থাৎ কি বিপ্লবী যতগুলো রয়েছে ভারত বিদেশে যে বিপ্লবী জাতীয়তাবাদ রয়েছে, বামপন্থী আন্দোলন, কৃষক ও শ্রমিক আন্দোলন, রাজ্য জনগণের আন্দোলন, সবগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপরে যদি দেখি আমরা কোনটা কত সালে হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট, এটাও দিতে পারে এমসিকিউতে। 3 নম্বর মডিউলে দেখো কি রয়েছে? কনস্টিটিউশনাল চেঞ্জ অ্যান্ড রেসপন্স রয়েছে, অর্থাৎ এখানে কি রয়েছে? সাংবিধানিক পরিবর্তন আর প্রতিক্রিয়া যতগুলো রয়েছে সবগুলো পড়তে হবে। পার্লামেন্টারি রিফর্মস আবারও রয়েছে এখানে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, অর্থাৎ কি তোমার 1919 সালে যে ভারত সরকার আইন, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে যে তোমার স্বরাজের অ্যান্ড রিজিওনাল পলিটিক্যাল পার্টিজ, সাইমন কমিশন অ্যান্ড নেহেরু রিপোর্ট, পুরোটা জানতে হবে। সাইমন কমিশন আর নেহেরু রিপোর্ট কত সালে হয়, এটাও জানতে হবে। তারপরে দেখো কমিউনাল অ্যাওয়ার্ড রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটাকে আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত সরকার আইন 1935, যেটা আমরা সংবিধানের যে আমাদের যে কনস্টিটিউশনের যে ব্লু প্রিন্ট, এটাও কিন্তু আমরা জানি যে এখান থেকে অনেক কিছু কিন্তু সংবিধানের মধ্যে অ্যাড হয়েছে। 1935-এর যে তোমার হচ্ছে যে ভারত সরকার আইন, সেখান থেকে কিন্তু অনেক কিছু অ্যাড হয়, এটাও জানতে হবে। ওয়ার্কিং অফ
প্রফেশনাল তোমার হচ্ছে মিনিস্ট্রিজ রয়েছে, ক্রিস্প মিশন রয়েছে, ওয়াভেল প্ল্যান রয়েছে, ক্যাবিনেট মিশন রয়েছে, ক্যাবিনেট মিশন 1946। এটা সম্পর্কেও জানতে হবে কে কে ছিল এখানে, কে হচ্ছে যে কে ছিল, কে লিড করেছে, এটাও জানতে হবে। ঠিক আছে, ট্রান্সফার অফ পাওয়ার। তারপরে দেখো 4 নম্বরে যেখান থেকে 10 মার্কসের একটা প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে, যেটা আইএনএ অ্যান্ড সুভাষচন্দ্র বোস, তেলেঙ্গানা অ্যান্ড নেভাল, তোমার হচ্ছে যে তিনি, ঠিক আছে, এখানে নৌ বিদ্রোহ যেটা আমরা জানি, ঠিক, ওটাও খুবই ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। আইএনএ আর সুভাষচন্দ্র বসু তেলেঙ্গানা নৌ বিদ্রোহটাও পুরো পড়তে হবে। লাস্ট আমাদের মডিউল, সেটা মডিউল 4, যেখানে হচ্ছে কমিউনাল পলিটিক্স অ্যান্ড পার্টিশন। এখান থেকে মানে হচ্ছে যে তোমার যে বিভাজনের নীতিটা, বিভাজন যে বা ভারত যে পার্টিশন হলো দুটোতে, ঠিক আছে, একটা ইন্ডিয়া একটা পাকিস্তান, এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো ডিমান্ড ফর পাকিস্তান, যেটা আমরা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের যে নেতা ছিল, তো কি কি ডিমান্ড করেছিল পাকিস্তানের জন্য দাবি করে। তারপরে 2 নম্বরে দেখো রেসপন্স টু পাকিস্তান ডিমান্ড, ন্যাশনাল এন্ড রিজিওনাল অর্থাৎ জাতীয় আর আঞ্চলিকভাবে কি কি ডিমান্ড করেছিল। তারপরে ব্রিটিশ পলিটিক্স কি হয়েছিল, তো ব্রিটিশদের নীতি কি ছিল, আর পার্টিশন। এখান থেকে পার্টিশন থেকেই 10 মার্কসের প্রশ্ন আসার চান্স রয়েছে। তো ওভারঅল সিলেবাসটাই যদি ভালো করে রিড করে যাও, তাও কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ পাবে। যে জায়গাগুলো বলে দিলাম সেগুলো করবে ভালো করে, তাহলে কিন্তু এমসিকিউ পাবে, ঠিক আছে। এবার আমরা আসবো আমাদের 10 মার্কসের কোশ্চেনে প্রথমে। 10 মার্কসের প্রশ্ন, দেখো দুটো, এক, ন্যাচারালি ভাবো একটা জিনিস, নর্মালি একটা বেসিক নলেজ থেকে ভাবো একটা জিনিস, যে তোমার তোমার হচ্ছে যে টোটাল প্রশ্ন দেওয়া থেকে 4টা 10 মার্কসের, আর 6টা 5 মার্কসের। এবারে 10 মার্কসের যেগুলো বলছি 5 মার্কসও আসতে পারে, 5 মার্কসের যেগুলো বলছি 10 মার্কসও আসতে পারে। তো সব ন্যূনতম তোমাকে কটা পড়তে হবে, স্যার যে কমন পাবে তুমি, যারা ভালো মার্কস পেতে চাইছো, তো ন্যূনতম 10টা তোমাকে তো পড়তেই হবে। তারপরেই তো তুমি মানে কমন পাবে। আর এরকম তো নয়, আমি তো প্রশ্ন করিনি যে তোমাকে বলে দিলাম দুটো, এই দুটোই পড়বে 10 মার্কস, এই দুটোই আসবে, বা এই চারটায় পড় 5 মার্কস এটাই আসবে, এরকম কিন্তু কোনোদিনও হয় না। ঠিক আছে, যারা পাস করতে চাইছো তাদের জন্য আমি কালার ওয়াইজ নিয়ে এসেছি, স্টার ওয়াইজ নিয়ে আসছি। যারা পাস করতে চাইছো শুধু তাদের জন্য 4টা প্রশ্ন বলবো, 4টায় প্রশ্ন করে নিবে। দুটো বা ন্যূনতম একটা তো কমন পাবে 100%, শুধু যারা পাস করতে চাইছো। আর যারা ভালো মার্কস পেতে চাইছো, তারা যেগুলো রেড কালার দিব তারা সেগুলো ভালো করে করে যাবে, একদমই ছেড়ে যাবে না। আর যেগুলো ব্লু কালার আর গ্রিন কালার থাকবে সেগুলো, মানে ব্লু কালার গুলো মোটামুটি ভালো করবে, আর গ্রিন কালার গুলো শুধু দেখে যাবে। এরকম নেই, গ্রিন কালারেরও কোশ্চেন অনেকবার এসছে, ঠিক আছে, তো এরকম নয় যে আসবে না সেগুলো, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, সবচেয়ে প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা 100% আসার মতো বা ভিআইপি যেটা বলি আমি এবারে, যেটা আসার চান্স রয়েছে, সেটা হচ্ছে 1947 সালের ভারত বিভাজন কতখানি যুক্তিযুক্ত, নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটা এবারে খুবই, মানে মডেল 4 যদি আমরা দেখি তাকিয়ে, তাহলে এই একটাই প্রশ্ন রয়েছে আসার মতো 10 মার্কসের, এই প্রশ্নটা। সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, স্বাধীনতা সংগ্রামে আইএনএ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। খুবই ইম্পর্টেন্ট। মডেল 3 যদি দেখি, একটাই প্রশ্ন রয়েছে 10 মার্কসের আসার জন্য। সিলেবাসটা যথেষ্ট বড়, ভালো বেশি পড়তে হবে। তাহলে যেহেতু টাইম নেই, একদিনই সময় রয়েছে, তার জন্য যেগুলো রেড কালার বলছি খুবই ভালো করে করো, আর ব্লু কালার গ্রিন কালার দেখে যাও। 3 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কার্যাবলী বা জাতীয় কংগ্রেস আন্দোলনটাও দেখতে হবে আমাদের, 1885 থেকে 1905। আর যারা বেশি 10 মার্কসের আর 5 মার্কসের করছে তাদের জন্য এমসিকিউ সহজ, কারণ এখান থেকেই তো থাকছে। যখনই আমি 1885 থেকে 1905 দেখবো, তখন আমি প্রত্যেকটা অধিবেশন দেখবো, কোন অধিবেশনে কে লিড করেছে সবগুলো আমরা লিখবো। তারপরে কোন অধিবেশনে কি দাবি করা হয় এগুলো দেখবো, তাহলে তো এমসিকিউ আমাদের জন্য ইজি হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, লাস্ট আমাদের প্রশ্ন ইম্পর্টেন্টের মধ্যে 4 নম্বর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। গান্ধীজির যে রাজনৈতিক নেতা হিসেবে প্রাথমিক বিকাশের বর্ণনা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই 4টা প্রশ্ন পড়লে ন্যূনতম একটা, দুটো, তিনটে অথবা চারটেই, চারটেও কমন পেতে পারো, বলা যায় না। এই চারটাই ধরো 10 মার্কসের থাকলো, তো বা এখান থেকে কোনো একটা প্রশ্ন 5 মার্কসেরও থাকতে পারে। তো এই 4টা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এবারে যেগুলো প্রশ্ন একটু করে মানে হচ্ছে মোটামুটি যারা পড়েছো প্রথম থেকে তাদের জন্য কিছু নেই, যারা কালকের জন্য শুধু সাজেশন আকারে দেখে যেতে চাইছো, তো এই 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের অবদান। তারপরে 6 নম্বরে যদি দেখি, অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল, অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে যদি দেখি 7 নম্বরে খিলাফত আন্দোলনের কারণ ও ফলাফল, এগুলো থেকে খিলাফত আন্দোলন টিকাও হিসাবে আসতে পারে 5 মার্কসের জন্য, অসহযোগ আন্দোলনও 5 মার্কসে আসতে পারে। যেটা প্রশ্নটা একটু ভালো করে দেখে যাবে, সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা আমার রেড কালারেরও দেওয়া উচিত ছিল, তারপরেও যেহেতু 4টা প্রশ্ন দিয়ে দিয়েছি অলরেডি, তো রেড কালারে দিইনি, তার জন্য ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও তাৎপর্য উল্লেখ করো 8 নম্বরে। তারপরে দেখো দুটো প্রশ্ন গ্রিন কালারে, মোটামুটি হলো লিখে যেন আসতে পারো, যারা করনি, যারা করে নিয়েছো তারা করে নিবে ভালো করে, আর যারা করনি তারা দেখে যাবে। যেটা হচ্ছে কি, স্বরাজ দল, যে স্বরাজ দলে এখানে একটু ভুল হয়েছে, স্বরাজ দলে যে চিত্তরঞ্জন দাসের যে ভূমিকা, সেটা আলোচনা করো। এরকমও থাকতে পারে স্বরাজ দল কে গঠন করে, এটাও প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। আর
IUTUC ওটাও দেখে যাবে, লালা রাজপত রায় 1919, এটাও ইম্পর্টেন্ট। তারপরে 10 মার্কস এমসিকিউর জন্য বললাম, 10 মার্কসের স্বাধীনতা পরবর্তীকালে যে উদ্বাস্তু যে সমস্যা সেগুলো উল্লেখ করো, এটাও একটু ভালো প্রশ্ন দেখে যাবে, ঠিক আছে? তো এই কটা প্রশ্ন করলেই 10 মার্কসের প্রশ্ন 100% কমন পাবে, একদমই পাবে। এবারে যেটা আমরা নেক্সট এর দিকে যাব, সেটা হচ্ছে কি আমাদের 5 মার্কসের কোশ্চেন গুলো। দেখো, 5 মার্কসের কোশ্চেন বিশেষ করে টিকা আকারে থাকে, কোনো প্রশ্ন সেখানে লেখা থাকে না, জাস্ট ডেসক্রাইব দেওয়া থাকে, এরকম করে আমাদেরকে লিখতে হয় সেখান থেকে, ঠিক আছে? 150টা শব্দ, 150 থেকে 200 শব্দ লিখলে না। প্রথম যে কোশ্চেন, যেটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ভিআইপি বলছি, সেটা হচ্ছে রাওলাট টাইম। এই প্রশ্নটা, তারপরে হচ্ছে 6টা প্রশ্ন থাকবে, তাহলে ন্যূনতম তোমাকে 6টা 5 মার্কসের দেখে যেতেই হবে, মানে মুখস্থ করে যেতেই হবে, তারপরে তুমি কমন পাবে। আর 6টাও যদি না করো তাহলে কিচ্ছু করার নেই, তাহলে তো কমন পাবে না। ছ 2 নম্বর যেটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ওয়েবেল পরিকল্পনা, খুবই ভালো প্রশ্ন এবারের জন্য। 3 নম্বর প্রশ্ন মুসলিম লীগ, ঠিক আছে, দুবার হয়ে গেছে মুসলিম লীগ। তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি লাহোর ষড়যন্ত্র মামলা, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা প্রশ্ন রাজাজি ফর্মুলা। এই পাঁচটায় যদি বিশেষ করে পড়ে যাও, তাহলে ন্যূনতম তিনটা, চারটাও পেতে পারো, পাঁচটায় পাঁচটা পেতে পারো, ঠিক আছে? চারটা যেহেতু লিখতে হয়, বাকি আরো যেগুলো বলবো ওখান থেকে এক থেকে দুটো পেয়ে যাবে। যেটা ব্লু কালার আর গ্রিন কালারের মধ্যে 5 মার্কসের কিছু নেই, সবই ব্লু কালারের মধ্যে রয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট। সেগুলো করে যাবে ভালো করে, ঠিক আছে? এখানে স্টার গুলো ছুটে গেছে, তো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এখানে স্টার গুলো ছুটে গেছে, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানেও কিন্তু স্টার রয়েছে, ভাবো না যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট, এখানে পাঁচটায় পাঁচটা ইম্পর্টেন্ট, যেহেতু 6টা প্রশ্ন দেওয়া থাকছে, ঠিক আছে? এবারে দেখো, ব্লু কালারের মধ্যে রয়েছে স্বদেশীয় বয়কট। আর একটা কথা বলি, যে অনেকেও কিন্তু সাজেশন দেখে নিচ্ছ, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলেই কি আমি নেক্সট যে রয়েছে তোমাদের পেপারগুলো, এবার মাইনরেরও আমি নিয়ে আসতে পারবো। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আর পুরো যতগুলো বন্ধু বান্ধবী রয়েছে সবার মধ্যেই ছড়িয়ে দাও ভিডিওটা, যেন সবাই দেখে লাভবান হতে পারে। তারপরে দেখো, 6 নম্বর প্রশ্ন দেখে যাবে, স্বদেশীয় বয়কট, খুবই ভালো প্রশ্ন। পার্লামেন্ট সংস্কার, এটা দুবার হয়েছে, ঠিক আছে? আমি এটা গ্রিন কালার, এটা রেড কালারের প্রশ্ন, ঠিক আছে? এটা রেড কালারের প্রশ্ন ভিআইপি। এটা হচ্ছে রেড কালারের প্রশ্ন, কারণ মডেল টু তেও রয়েছে, মডেল থ্রি তেও রয়েছে, ঠিক আছে? মডেল টু মডেল থ্রি দুটোতেই রয়েছে। পার্লামেন্ট সংস্কার অবশ্যই ভালো করে দেখে যাবে, আসার মতো রয়েছে। তারপরে রয়েছে মন্টেগু চেমসফোর্ড আইন। তারপরে রয়েছে কি তোমার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। লাস্ট কোশ্চেন আমাদের, যেটা গান্ধী আরউইন চুক্তি। আর লাস্ট জালিয়ানবাগ হত্যাকাণ্ড। এই কটাও যদি করে নাও আর সেটা, তাহলে এমসিকিউ তুমি 10-এ 10 পাবে। 10 মার্কসেরও তুমি কমন পেয়ে যাবে সব, আর 5 মার্কসেরও সব কমন পেয়ে যাবে। তো ভালো করে পড়ো, কালকের জন্য সবাইকে অল দ্য বেস্ট। কালকের জন্য সবাইকে অল দ্য বেস্ট। তোমাদের এক্সাম খুবই ভালো হবে, ঠিক আছে? এতটুকু পড়ে যাও, অনেক কারো বেশি মনে হতে পারে, কিচ্ছু করার নেই, যেহেতু 6 মাসের সিলেবাস, একদিনে কমপ্লিট করা কোনোভাবেই জরুরি নেই। যারা শুধু পাস করতে চাইছো, রেড কালার গুলো করে যাবে, আর এখান থেকে পার্লামেন্টের সংস্কারটা করে যাবে। ঠিক সেভাবে 10 মার্কসের গুলো, রেড কালারের গুলো করে যাও। যারা শুধু পাস করতে চাইছো, আর যারা ভালো মার্কস পেতে চাও, তারা অবশ্যই সবগুলো করে যেতে পারবে, বা এমসিকিউ যারা 10-এ 10 পেতে চাও, ঠিক আছে? খুব ভালো করে পরীক্ষা দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কমেন্ট করে দিবে তোমরা নেক্সট পেপারটা চাও কিনা। আর ভালো করে সবাই এক্সাম দিবে, ঠিক আছে? প্রথমে এমসিকিউ গুলো অবশ্যই করবে, তারপরে 10 মার্কস করবে, তারপরে 5 মার্কস করবে। আর টাইম ম্যানেজমেন্টটা প্রত্যেকটা, যারা কমপ্লিট করে আসতে পারছো না, 10 মার্কসের জন্য 25 মিনিট বা 26 মিনিট সময় রাখবে, 5 মার্কসের জন্য এক একটা কোশ্চেনের জন্য 10 মিনিট সময় রাখবে, তাহলে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে যাবে বাড়ি থেকে, তাহলেই কমপ্লিট করতে পারবে, ঠিক আছে?